ইছামতি নদীর বাঁকে জনবসতি থেকে বেশ কয়েক মাইল দূরে এককালের প্রতাপশালী জমিদারদের যে পরিত্যক্ত বাগান বাড়িটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, সেখানেই আমার এই ভয়াবহ অভিজ্ঞতার সূত্রপাত। শহরের কোলাহল থেকে দূরে নিজের লেখালেখির কাজের জন্য নির্জনতা খুঁজছিলাম আমি। গ্রামের বৃদ্ধরা জায়গাটি এড়িয়ে চলত। তাদের চোখে মুখে এক অদ্ভুত আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল। কিন্তু আধুনিক যুগের এক যুক্তিবাদী মানুষ হিসেবে আমি সেই সব গ্রাম্য কুসংস্কার বা ভয়ের তোয়াক্কা করিনি। আমার এই অহংকারই যে আমাকে এক অকল্পনীয় ভয়াবহতার দিকে ঠেলে দেবে, তা আমি ঘুণাক্ষরেও টের পাইনি। বাড়িটার চারপাশ ঘিরে ছিল শতাব্দী প্রাচীন বট আর অশুদ্ধ গাছের ঘন জঙ্গল। দিনের বেলাতেও সেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছত না। বাড়ির ভেতরে পা রাখতেই এক অদ্ভুত স্যাঁতস্যাঁতে গুমোট গন্ধ নাকে এসে ধাক্কা মারল। যেন শত শত বছর ধরে এই ইটের খাঁচায় কোনো তাজা বাতাস প্রবেশ করেনি। চারিদিকের দেওয়ালে শ্যাওলার আস্তরণ আর মেঝের উপর পুরু ধুলোর স্তর। আমি দোতলার একটা অপেক্ষাকৃত পরিষ্কার ঘর নিজের জন্য বেছে নিলাম। প্রথম কয়েকদিন বেশ শান্তিতেই কাটল। পুরনো লাইব্রেরি ঘরে রাশি রাশি ধুলোমাখা বইয়ের মাঝে আমি আমার গবেষণার রসদ খুঁজতে শুরু করলাম। কিন্তু বিপত্তির শুরু হলো অমাবস্যা রাত ঘনিয়ে আসার সাথে সাথে। সেদিন মাঝরাতে হঠাৎ এক অস্বাভাবিক গরমে আমার ঘুম ভেঙে গেল। শীতকাল, চারিদিকে হাড় কাঁপানো ঠান্ডা, অথচ আমার ঘরের বাতাস যেন চুল্লির মতো গনগন করছে। আমি ঘামে ভিজে একাকার। চোখ খুলতেই দেখলাম ঘরের কোণে একটা অদ্ভুত লালচে আভা। কোনো আগুন নেই, কিন্তু একটা ধোঁয়াহীন আগুনের কুণ্ডলী যেন পাক খেয়ে উঠছে ছাদের দিকে। সেই সাথে সারা ঘরে ছড়িয়ে পড়ল পোড়া গন্ধ, যেন অনেক পুরনো কোনো চামড়া বা সালফার পুড়ছে। আমি স্তব্ধ হয়ে বিছানায় বসে রইলাম। আমার স্নায়ুগুলো অবশ হয়ে আসছিল। আমি স্পষ্ট অনুভব করলাম ওই আগুনের কুণ্ডলীর ভেতরে এক আদিম, অসীম ক্ষমতাবান এবং চরম ধ্বংসাত্মক কোনো অস্তিত্ব লুকিয়ে আছে। প্রাচীন লোককথায় যাকে জিন বলা হয়, এই অস্তিত্ব ঠিক যেন তারই প্রতিরূপ। তার কোনো নির্দিষ্ট আকার নেই, শুধু এক গনগনে তাপ আর ক্রোধের অনুভূতি। কিছুক্ষণ পর সেই লালচে আভা ধীরে ধীরে মিলিয়ে গেল, আর ঘরের তাপমাত্রাও আবার স্বাভাবিক কনকনে ঠান্ডায় ফিরে এলো। পরের দিন সকালে আমি লাইব্রেরি ঘরে একটা পুরনো চামড়ায় বাঁধানো ডায়েরি খুঁজে পেলাম। ডায়েরিটা আমারই এক পূর্বপুরুষের লেখা, যিনি বহু বছর আগে এই বাড়িতে গুপ্তবিদ্যা চর্চা করতেন। ডায়েরির পাতাগুলো উল্টোতেই আমার শিরদাঁড়া বেয়ে এক শীতল স্রোত নেমে গেল। সেখানে লেখা ছিল এক ভয়ঙ্কর চুক্তির কথা। আমার সেই পূর্বপুরুষ অসীম ক্ষমতা এবং সম্পদের লোভে এক প্রাচীন জিনকে বশীভূত করার চেষ্টা করেছিলেন। কিন্তু জিনেরা আগুনের তৈরি, তারা স্বাধীন এবং উদ্ধত। তাদের বেঁধে রাখা সহজ কাজ নয়। তাই জিনকে শান্ত রাখতে এবং তাকে এই বাড়িতে আটকে রাখতে আমার পূর্বপুরুষ এক ঘৃণ্য পথ বেছে নিয়েছিলেন। তিনি সাহায্য নিয়েছিলেন শ্মশানচারী পিশাচদের। পিশাচ যারা মৃতদেহ খায়, যারা মানুষের ভয় এবং রক্তমাংসের গন্ধে বেঁচে থাকে। ডায়েরির বিবরণে স্পষ্ট লেখা ছিল, জিনকে বশীভূত করার জন্য যে বিপুল পরিমাণ অশুভ শক্তির প্রয়োজন হতো তা সরবরাহ করত এই পিশাচরা। বিনিময়ে পিশাচদের দেওয়া হতো কাঁচা মাংস এবং নরবলি। বাড়িটার নিচের অন্ধকার অন্ধকূপগুলোই ছিল সেই পিশাচদের বিচরণ ক্ষেত্র। কিন্তু একসময় আমার পূর্বপুরুষ এই ভয়ঙ্কর শক্তির ভারসাম্য ধরে রাখতে ব্যর্থ হন। জিন এবং পিশাচ উভয়ই চুক্তির বাইরে গিয়ে নিজেদের মতো করে এই বাড়িটিকে গ্রাস করে নেয়। তারপর থেকেই এই বাড়ি অভিশপ্ত। ডায়েরিটা পড়ার পর থেকেই আমার মনের ভেতর
একটা তীব্র আতঙ্ক বাসা বাঁধল। আমি বুঝতে পারলাম আগের রাতের সেই ধোঁয়াহীন আগুন আসলে সেই বন্দি জিন, যে শতাব্দীর পর শতাব্দী ধরে তার ক্রোধ জমিয়ে রেখেছে। আর পিশাচরা, তারা কোথায়? এই প্রশ্নের উত্তর আমি পেলাম ঠিক তার পরের রাতেই। মাঝরাতে হঠাৎ নিচতলা থেকে ভারী ঘষ্টে ঘষ্টে চলার শব্দ আসতে শুরু করল, যেন কেউ তার নখ দিয়ে মেঝের পাথর আঁচড়ে আঁচড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। সেই সাথে সারা বাড়ি ভরে গেল এক বমি উদ্রেককারী দুর্গন্ধে। এ কোনো সাধারণ পচা গন্ধ নয়, এ হলো দিনের পর দিন পচে গলে যাওয়া মৃতদেহের গন্ধ, জমাট বাঁধা রক্তের গন্ধ। আমার দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। আমি দরজার ফুটো দিয়ে বাইরে তাকালাম। করিডোরের অন্ধকার চিরে এগিয়ে আসছে কয়েকটা বীভৎস আকৃতি। তাদের কোনো মানুষের অবয়ব নেই, হাত পাগুলো অদ্ভুতভাবে বাঁকানো, চামড়া খসে পড়ছে শরীর থেকে, আর চোখগুলো জ্বলছে এক অমানবিক রাক্ষসে ক্ষুধায়। ওরা পিশাচ। ওরা আমার রক্তের গন্ধ পেয়ে উঠে এসেছে পাতালের অন্ধকার থেকে। আমি আতঙ্কে দরজার ছিটকিনি বন্ধ করে ঘরের এক কোণে গুটিসুটি মেরে বসে রইলাম। দরজার ওপরে শুরু হলো আঁচড় কাটার শব্দ। পিশাচগুলোর চাপা গোঙানি আর তীক্ষ্ণ নখের শব্দে আমার কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। আমি বুঝতে পারলাম ওরা দরজা ভেঙে ঢোকার চেষ্টা করছে। আমার মৃত্যু অবধারিত। ঠিক সেই মুহূর্তেই ঘরের বাতাস আবার গনগনে গরম হতে শুরু করল। সেই ধোঁয়াহীন আগুনের কুণ্ডলী আবার ফিরে এসেছে, কিন্তু এবার তার রূপ আরো ভয়ঙ্কর। সারা ঘর যেন লাল আলোয় ভরে গেল। দরজার ওপাশে পিশাচগুলোর গোঙানি হঠাৎ করে তীক্ষ্ণ চিৎকারে পরিণত হলো। আমি বুঝতে পারলাম জিন এবং পিশাচ, এই দুই অশুভ শক্তির মধ্যে এক প্রাচীন লড়াই শুরু হয়েছে। জিন তার জ্বলন্ত অস্তিত্ব দিয়ে পিশাচগুলোকে প্রতিহত করছে, নাকি তারা দুজনেই মিলে আমাকে গ্রাস করার প্রতিযোগিতায় নেমেছে, তা বোঝার মতো মানসিক অবস্থা আমার ছিল না। আগুনের তাপে ঘরের কাঠের দরজা পুড়তে শুরু করেছে, আর ওপাশ থেকে পিশাচদের পচা মাংসের গন্ধ আর বীভৎস চিৎকার মিলে এক নারকীয় পরিবেশ তৈরি হয়েছে। আমি বুঝতে পারলাম এখনই এই অভিশপ্ত বাড়ি থেকে বের হতে না পারলে আমি আর কোনোদিন সূর্যোদয় দেখতে পাবো না। জানলার কাঁচ ভেঙে আমি দোতলা থেকে সোজা নিচের বাগানের মাটিতে লাফ দিলাম। কাঁটা ঝোপ আর পাথরের ওপর পড়ে আমার শরীর রক্তাক্ত হয়ে গেল, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ করার সময় আমার ছিল না। আমি পাগলের মতো ছুটতে লাগলাম জঙ্গল ভেদ করে গ্রামের দিকে। আমার পেছনে তখন সেই পুরনো বাড়িটা এক লালচে আগুনের শিখায় দাউ দাউ করে জ্বলছে, আর সেই আগুনের লেলিহান শিখার ভেতর থেকে ভেসে আসছে শত শত পিশাচের আর্তনাদ এবং এক আদিম অমানবিক অট্টহাসি। আজ আমি সেই বাড়ি থেকে বহু দূরে, সভ্য সমাজের নিরাপদ আশ্রয়ে, কিন্তু সেই রাতের স্মৃতি আমাকে আজও তাড়িয়ে বেড়ায়। আজও অমাবস্যা রাতে আমি যেন বাতাসে পোড়া সালফার আর পচা মাংসের গন্ধ পাই। আমি জানি জিন এবং পিশাচের সেই অভিশপ্ত খেলা আজও শেষ হয়নি, হয়তো কোনোদিনও শেষ হবেও না। কিছু দরজা চিরকাল বন্ধ থাকাই ভালো, কিছু অতীতকে মাটির নিচেই চাপা থাকতে দেওয়া উচিত।